আজকে আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের বাকি অংশটুকু শেষ করব। প্রথমে দেখো দুটো বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত যদি পরস্পর দুজনকে ছেদ করে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা পি কেন্দ্রীয় বৃত্ত, পরস্পরকে ছেদ করলে কটা বিন্দুতে দুটো বৃত্ত ছেদ করছে? দেখো দুটো বিন্দুতে ছেদ করছে, এ এবং বি নাম দিচ্ছি। তাহলে এই দুটো বিন্দুতে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে। আবার বৃত্ত দুটো কি হতে পারে? ছেদ নাও করতে পারে। আবার এই দুটো বৃত্তকে যদি আমি টানতে থাকি, দুটো রিংকে যেমন টানলে আস্তে 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 এইদিকে ধরো টানছো, এইদিকে সরিয়ে নিচ্ছ, তাহলে বৃত্ত দুটো সরতে 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 কি হবে? একটা সময় জাস্ট একটা বিন্দুতে এদের সংযোগটা কি থাকবে? একটা বিন্দুতে জাস্ট স্পর্শ করে থাকবে। তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি পি কেন্দ্রীয় বৃত্ত, এই বিন্দুটার নাম এ। তাহলে এই বিন্দুতে শুধু টাচ করে আছে। তাহলে এই দুটো বৃত্ত পরস্পরকে কি একটা বিন্দুতে স্পর্শ করে। এই স্পর্শটাকে কি বলছে? এটাকে আমরা বলি বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ মানে দুটো বৃত্ত যখন পরস্পরকে বাহ্যিকভাবে স্পর্শ করছে তখন তাকে বলি বহিঃস্পর্শ। তাহলে আরেকটা অন্তঃস্পর্শটা কি? যদি এই বৃত্তটাকে আমি এইদিকে সরিয়ে নিয়ে আসি তখন কি হবে? এটা ধরো ও কেন্দ্রীয় বৃত্ত, আর একটা বৃত্ত জাস্ট কি হতে পারে? এটা কিভাবে স্পর্শ করলো? এখানেও দেখো একটাই বিন্দুতে স্পর্শ করেছে। এটা এই বিন্দুর নাম যদি দিই এ, এর কেন্দ্র ধরো পি, তাহলে এইটাকে বলছি কি অন্তঃস্পর্শ করেছে, মানে ভেতরের দিক দিয়ে বৃত্ত বড় বৃত্তটাকে ছোট বৃত্তটা স্পর্শ করেছে। তাই একে বলা হয়, এই স্পর্শটাকে বলা হয় অন্তঃস্পর্শ। তাহলে আমরা বুঝতে পারছি যে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করলে দুটো বিন্দুতে ছেদ করে, কিন্তু স্পর্শ যখন করবে তখন একটি নির্দিষ্ট বিন্দুতেই স্পর্শ করে। যে দুটো বৃত্তের যখন স্পর্শ করছে পরস্পরকে তখন একটা নিশ্চয়ই কি এটা কি হচ্ছে? একটা স্পর্শ। এখানে যদি আমি একটা সরলরেখা, এই বিন্দুতে একটা সরলরেখা টানছি, এখানেও এই বিন্দুতে, তাহলে এটা দেখো একটা স্পর্শক হচ্ছে। স্পর্শকটা কেমন? এই স্পর্শকটার নাম ধরে এক্স ওয়াই দিলাম। তাহলে এক্স ওয়াই স্পর্শকটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শ, এই বৃত্তটারও স্পর্শ, আবার এই পি কেন্দ্রীয় বৃত্তটারও স্পর্শ। এখানেও দেখো সেম জিনিস ঘটছে যে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক এক্স ওয়াই যদি নাম দিই, আবার পি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শ এক্স ওয়াই। তাহলে এই স্পর্শকটা কি? যে দুটো বৃত্তেরই কি এটা কমন, তাই এই স্পর্শককে বলা হয় সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শকের ধারণাটা নাম থেকেই বোঝা যাচ্ছে সাধারণ, মানে দুজনের মধ্যে দুজনেরই স্পর্শ, তার জন্য একে বলা হচ্ছে সাধারণ স্পর্শক। বা এইটাও এই বিন্দুতে এক্স ওয়াই স্পর্শকটা এই ছোট বৃত্তের স্পর্শক, আবার বড় বৃত্তেরও স্পর্শক, তাই একে বলা হচ্ছে সাধারণ স্পর্শক, মানে দুজনেরই কমন এটা। যেমন এই দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, এখানেও যদি আমি এক্স ওয়াই, এখানে কি দেখো এখানে দুটো বিন্দুতে টাচ করছে, এটার নাম দিলাম ধরো এস, এটা টি, এটা এস, এটা টি। তাহলে এক্স ওয়াই স্পর্শক কিন্তু এই দুটো বৃত্তেরও স্পর্শ। দেখো এই বৃত্তেরও স্পর্শ, আবার এই বৃত্তটারও স্পর্শ। যদি ছেদ না করে তাও এটাও সাধারণ স্পর্শক। বা সাধারণ স্পর্শক অনেক ভাবে আঁকা যায়, এই দিকেও আঁকতে পারি সাধারণ স্পর্শক। মানে কি আমার সেই সরল রেখাটা, যে সরল রেখাটা দুটো বৃত্তেরই স্পর্শক হবে তাকে আমি বলছি সাধারণ স্পর্শক। এটাও হতে পারে সাধারণ স্পর্শক।
এইদিকেও হতে পারে সাধারণ স্পর্শক। দেখো এক একটা বৃত্তের ক্ষেত্রে কত, মানে এই বৃত্তটার ক্ষেত্রে আমি সাধারণ স্পর্শক পাচ্ছি, দেখো কতগুলো। আমি এইদিকেও হতে পারে, মানে সাধারণ স্পর্শক আঁকতে দিতে পারে, তাহলে কোন বৃত্তের ক্ষেত্রে কটা হতে পারে দেখো তুমি, আমি আঁকছি। এই বৃত্তের ক্ষেত্রে দেখো আরেকটা নিচ দিয়ে হতে পারে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে দেখো আর আঁকতে পারবে। এই দুটো বৃত্তের ক্ষেত্রে আমি দুটো সাধারণ স্পর্শক পেলাম। এই দুটো বৃত্তের ক্ষেত্রে আমি কটা পেলাম দেখো সাধারণ স্পর্শক, একটা, দুটো, তিনটে, চারটে। এই বৃত্তটার ক্ষেত্রে কটা পেলাম, একটা, দুটো, তিনটে। এই বৃত্তের ক্ষেত্রে কটা পাচ্ছি, একটাই পাচ্ছি। যখন অন্তস্থভাবে স্পর্শ করছে তখন কিন্তু একটাই স্পর্শক হচ্ছে। তাহলে আমাকে বলতে পারে কটা স্পর্শক হতে পারে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করলে, বা তাহলে তোমরা নিজেরাই ছবি এঁকে দেখতে পারবে। বা অন্তঃস্পর্শ করেছে সেক্ষেত্রে কটা স্পর্শক হবে, সাধারণ স্পর্শক কটা হবে। বা যদি বলে জাস্ট বহিঃস্পর্শ করেছে সেক্ষেত্রে সাধারণ স্পর্শক কটা হবে। এবার এই দেখো স্পর্শকগুলোর মধ্যে আবার এইখানে দেখতে পাচ্ছ আমি ছবিটা থাকলোই, আমি সাধারণ স্পর্শকের দুটো ভাগ সেটা নিয়ে একটু বলে নিই। এই সাধারণ স্পর্শককে দেখো, স্পর্শকগুলো বিভিন্ন রকমের আছে। এটা দেখো এই স্পর্শক দুটো একই রকমের, এই দুটো একই রকমের। এই স্পর্শকের এই ভাগ দুটোকে বলছি, একটাকে বলি সরল সাধারণ স্পর্শক, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এখানে সরল আর তির্যক কিভাবে বুঝবো, কাকে বলছে সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক কাকে বলছে? তোমরা জানবে যে সরল সাধারণ, মাথায় রাখবে এই কথাটা, যে সরল সাধারণ স্পর্শক হচ্ছে সেই সব স্পর্শক যখন ওই স্পর্শকের একই পাশে যদি বৃত্ত দুটো অবস্থান করে, তাহলে দুটো বৃত্তের কখন সরল সাধারণ স্পর্শক বলবো একটা স্পর্শককে, যখন বৃত্ত দুটি স্পর্শকের একই দিকে অবস্থিত হবে, তখন সেই স্পর্শককে বলবো সরল সাধারণ স্পর্শক। যেমন দেখো এই স্পর্শকটার ক্ষেত্রে বৃত্ত দুটো কি, এই স্পর্শকটা নিচের দিকে আছে, একই দিকে আছে, তাহলে এই স্পর্শকটা হয়ে গেল কি সরল। এইটাও কি, এই স্পর্শকের একই দিকে বৃত্ত দুটো আছে, দেখো একই দিকে আছে উপরের দিকে, তাহলে এইটাও হচ্ছে কি সরল। তাহলে এই দুটো, এখানেও এই দুটো কি সরল, দেখো এর নিচের দিকে আছে আর এর উপরের দিকে আছে। এবার দেখো এই স্পর্শকটার দিকে লক্ষ্য করো, এই স্পর্শকের দেখো বিপরীত পাশে আছে দুটো বৃত্ত, তাহলে এই স্পর্শককে বলবো কি তির্যক স্পর্শক। এই স্পর্শকেরও দেখো দুই বিপরীত দিকে আছে বৃত্ত দুটো, তাহলে এই স্পর্শকটাকেও বলবো আমরা তির্যক স্পর্শক। এখানে অনুরূপ ভাবে দেখো এই বৃত্তের ক্ষেত্রে কটা সরল স্পর্শক হচ্ছে, এইটা একটা সরল স্পর্শক, এইটা একটা সরল স্পর্শক, আর এইটা তির্যক স্পর্শক, কেননা এই স্পর্শকের বিপরীত দিকে অবস্থিত দুটো বৃত্ত। এবার হলো যে এই স্পর্শকটা কি ধরনের স্পর্শক, এইটা দেখো দেখে মনে হচ্ছে যে এই স্পর্শকের মতন একই রকম, কিন্তু এটাও হচ্ছে সরল স্পর্শক। কারণ আমরা বাই ডেফিনেশন কি আমরা জানি, সরল স্পর্শকের একই পার্শ্বে একই দিকে দুটো বৃত্ত যদি অবস্থান করে, দেখো দুটো বৃত্তই কি একই দিকে অবস্থান করেছে, তাই এইটা সরল স্পর্শক। এইখানে গুলিয়ে যায় অনেকে যে এইটা সরল স্পর্শক আর এইটাও তাহলে সরল স্পর্শক বিবেচনা করে, কিন্তু এটাই দেখো তির্যক স্পর্শকের ডেফিনেশনটা ফলো করছে, এটা যে দুই পাশে অবস্থিত, একই পাশে অবস্থিত নয় বৃত্ত দুটো, ঠিক আছে। তাহলে আমরা পেলাম দুটো বৃত্ত কিভাবে স্পর্শ করছে, আমরা দেখলাম বহিস্থভাবে স্পর্শ করতে পারে, অন্তস্থভাবে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে। আর স্পর্শকগুলো কি ধরনের হয় দুটি বৃত্তের,
এবারে আমরা একটা উপপাদ্য আলোচনা করব। উপপাদ্যটা হচ্ছে দুটি বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে, দুটি বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে, তাহলে ওই স্পর্শ বিন্দুটা, স্পর্শ করে কি একটা বিন্দুতে, ওই স্পর্শ বিন্দুটা দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপরে অবস্থিত হবে। এইটাই হচ্ছে প্রমাণ করতে হবে আমাদের, যে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপরে স্পর্শ বিন্দুটা অবস্থিত হবে। তো আমরা ছবিটা আঁকি, তাহলে ক্লিয়ার হবে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, তাহলে স্পর্শ করলে বলছে, তাহলে আমি স্পর্শ দুভাবে করতে পারে, বহিঃস্পর্শ করতে পারে, আবার অন্তঃস্পর্শ করতে পারে। এটা স্পর্শ বিন্দু, এটা কেন্দ্র ও কেন্দ্রবৃত্ত, একে অন্তঃস্পর্শ করছে। অন্তঃস্পর্শ করতে পারে, এর কেন্দ্রটা হচ্ছে এটা পি, এ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এখানেও কি এ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমাকে যদি কোশ্চেনে উল্লেখ না করে, অনেক সময় কোশ্চেনে উল্লেখ করে দেয়, প্রমাণ করো দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপরে স্পর্শ বিন্দুটা অবস্থিত হবে। এটা প্রমাণ করতে দেয়। অনেক সময় প্রমাণ করতে দেয় যে অন্তস্থ ভাবে যদি স্পর্শ করে, তখন আমাকে যেভাবে স্পর্শ করতে বলেছে আমি ছবিটা সেইভাবে দেব। আর যদি স্পেসিফিক করে না দেয়, তাহলে আমাকে এই দুটো ছবি দিতে হবে পরীক্ষার সময়। তাহলে আমাকে দেখাতে হবে কি, দেখো কোশ্চেনে আমার বলেছে কি, যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। তাহলে আমি প্রদত্ত কোশ্চেন থেকে আমি পেয়ে যাচ্ছি যে, মনে করি ও এবং পি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করে, পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করে। এটাই হচ্ছে আমার প্রদত্ত, আর তো কিছু বলা নাই। এবার বলেছে দেখো, তাহলে প্রমাণ করো, প্রমাণ করো তাহলে স্পর্শ বিন্দু কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। স্পর্শ বিন্দু কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে আমি প্রামাণ্যটা কি, প্রামাণ্য দেখো, স্পর্শ বিন্দু কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। তার মানে কি, এটা 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 সমরেখ দেখাতে হবে। তাহলে ও এ পি সমরেখ, ও পি এ সমরেখ বা ও এ পি সমরেখ, এটা দেখাতে হবে, ও এ পি সমরেখ। এটাই আমাদের প্রমাণের বিষয়। তাহলে এবার অঙ্কন করতে হবে কি, অঙ্কন তাহলে আমাকে কি করতে হচ্ছে দেখো, ও এ আর ও, অঙ্কন হচ্ছে ও এ এ পি যুক্ত করা হলো। এখানে দেখো ও এ পি যুক্ত করা হলো। আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমরেখ। তাহলে এবার প্রমাণ করবো আমরা এটা সমরেখ। তাহলে কিভাবে আমি স্পর্শকের সাহায্য নিতে হবে আমাকে একটা। তাহলে আমরা কি করব, এইখানে স্পর্শ বিন্দুতে কি একটা স্পর্শক আঁকতে পারবো। একটা স্পর্শক এঁকে নিচ্ছি, ধরে নিচ্ছি এক্স ওয়াই। আমরা ধরে নিচ্ছি কি, যে এই ও কেন্দ্রবৃত্ত এবং পি কেন্দ্রবৃত্ত দুটি পরস্পরকে কি এ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এ বিন্দুতে কি একটি স্পর্শক অঙ্কন করা যাবে। ধরি এ বিন্দুতে এক্স ওয়াই একটি স্পর্শক। একইভাবে এই ছবির ক্ষেত্রে দেখো যে এ বিন্দুতে আমি একটা স্পর্শক এঁকে নিলাম, এক্স ওয়াই নাম দিলাম। যেহেতু দুটো বৃত্ত পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে তাদের একটা স্পর্শক থাকবে, সাধারণ স্পর্শক আমরা দেখলাম। তাহলে একটা আমরা সাধারণ স্পর্শক
এক্স ওয়াই টেনে নিলাম। তাহলে এক্স ওয়াই আমি জাস্ট পুরো কথাটা তো লিখছি না, এক্স ওয়াই সাধারণ এ বিন্দুতে এক্স ওয়াই সাধারণ স্পর্শক টানা হলো। সাধারণ স্পর্শক টানলাম, যেই স্পর্শক টানলাম সঙ্গে সঙ্গে আমরা কি পাচ্ছি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা এই চ্যাপ্টারের এই প্রথম উপপাদ্য আমরা পড়েছিলাম, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়? লম্ব হয়। সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দেব। তাহলে ও এ লম্ব কথাটা লিখতে হবে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এটা স্পর্শক। তাহলে ও এ লম্ব এক্স ওয়াই, এবং আবার এই বৃত্তের ক্ষেত্রেও কি পি এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এক্স ওয়াই হচ্ছে স্পর্শক। তাহলে এখানেও পেয়ে যাচ্ছি কি যে এ পি লম্ব বা পি এ লম্ব এক্স ওয়াই। দেখো একই রকম, যদি এই ছবির ক্ষেত্রেও দেখো লেখা কিন্তু একই, যে ও কেন্দ্র বৃত্তের এই বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক, তাহলে ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং ও এ লম্ব এক্স ওয়াই। আবার পি কেন্দ্র বৃত্তের পি এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এক্স ওয়াই স্পর্শক, অতএব পি এ লম্ব এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম, যে লম্ব পেয়ে গেলাম। এবার দেখো একটা বিন্দুতে আমরা জানি একটা বিন্দুতে একটা সরলরেখার উপর কি একটা বিন্দুতে একটা সরলরেখার উপর যখন আমরা লম্বটা নিই, তাহলে সেই লম্বটা কটা লম্ব হয়? সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করা যায়। একটি সরলরেখার উপর একটা বিন্দুতে একটি কি নির্দিষ্ট বিন্দুতে, এখানে নির্দিষ্ট বিন্দুটা কি এ, যে তাহলে একটি নির্দিষ্ট বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যাবে। তাহলে একটি যদি লম্ব অঙ্কন করা যায়, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? একই রেখা হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? একই রেখা হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো কি, ওই কথাটা লেখার পরেই বলতে পারবো ও এ পি সমরেখ। কি তাই তো? বোঝা গেল যে আমরা শুধুমাত্র একটা কথাই দেখতে পেলাম যে ও এ আর এ পি লম্ব এক্স ওয়াই, এবং কোন বিন্দুতে? এ বিন্দুতে। তাহলে একটি সরলরেখার উপর একটি বিন্দুতে কি একটি নির্দিষ্ট বিন্দুতে কি একটি লম্ব অঙ্কন করা যায়। সুতরাং ও এ পি সমরেখ, একই সরলরেখায় অবস্থিত। ও এ পি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ ও এ পি সমরেখ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। খুব ইজি একটা প্রমাণ, মাধ্যমিক আসেও। এবারে আমরা তোমাদের একটা অঙ্ক আছে, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার অঙ্ক আছে অনেক সময়। তোমরা এক্সাম্পল গুলো এবার আমি একটু বইটা থেকে তোমাদের এক্সারসাইজের কিছু তোমরা এক্সাম্পল গুলো একটু দেখে নেবে, যেগুলো এক্সাম্পল প্রয়োগ গুলো আছে সেগুলো একটু নিজেরাই দেখলে বুঝতে পারবে। এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারলে তোমাদের অনেক সময় অঙ্ক আছে যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। ঠিক আছে, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলার অঙ্ক আছে। যেমন আমি 220 পেজের 12 নম্বরের 5-এর অঙ্কটা, তো আমি এটা অঙ্ক হিসাবে পরে করাচ্ছি। আগে ব্যাপারটা জেনে নাও যে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বললে কিভাবে আমরা বের করব, কোন কনসেপ্টটা আগে নিয়ে নাও। ধরো একটা স্পর্শক, দুটো বৃত্তের, এই ধরো একটা বৃত্ত, ও কেন্দ্রবৃত্ত, একটা বৃত্ত আঁকছি, যেটা আর একটু ছোট নিচ্ছি। এটা ধরো পি কেন্দ্রবৃত্ত। তাহলে ও কেন্দ্রবৃত্ত, পি কেন্দ্রবৃত্ত। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর, আর পি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ ধরো স্মল আর। তাহলে আর এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে তো একটা দূরত্ব থাকবে। এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা ধরো ডি সেন্টিমিটার, যে এককে দেবে সে এককে।
আমি জাস্ট ডি লিখছি, ঠিক আছে। তাহলে এর একটা সাধারণ স্পর্শক নিশ্চয়ই থাকবে, যে এই বিন্দুতে টাচ করেছে আর এই বিন্দুতে টাচ করেছে, স্পর্শ বিন্দু তো থাকবে একটা। তাহলে এটা এ বিন্দু আর এটা বি বিন্দুতে টাচ করেছে, তাহলে এ বি এইটা আমাদের বের করতে হবে। স্পর্শকের দৈর্ঘ্য বা অনেক সময় কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে দেয়, তাহলে আমি যদি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারি তখন এটাও বের করতে পারবো, ঠিক আছে। এখানে ধরো এটা দেয়া আছে ডি, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আমাকে আর ব্যাসার্ধ গুলো বলা আছে আর স্মল আর, তাহলে ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আর স্পর্শকের মধ্যে একটা রিলেশন তৈরি করব, তাহলে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে আমি প্রথম কাজ কি হবে, এই কেন্দ্রটাকে যোগ করব, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু যোগ করে দিলাম, স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ হয়ে গেল এটা। তাহলে স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ মানে কি, এটা সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম এটা কি 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি আমাদের উপপাদ্য থেকে। এবার হচ্ছে কি করব, আমরা এই পি বিন্দু থেকে ও এর ওপর একটা লম্ব টানবো, এর উপর লম্ব টানবো। তাহলে পি বিন্দু থেকে ধরো এই লম্বটার নাম দিলাম এম, পি এম লম্ব টানলাম ও এর উপরে। আবার অনেক সময় কেউ, আমি আরেকভাবেও করা যায় এটা, যে এই ব্যাসার্ধটার পরিমাপ নিয়ে আমি এইখান থেকে কেটে নিলাম, ঠিক আছে। কেটে নিয়ে এইটাকে আমি যোগ করে দিলাম, তাহলে একটা চতুর্ভুজের মতো আমি এখানেও একটা, যদি লম্বটা নিই সেক্ষেত্রেও একটা চতুর্ভুজ পাবো। আবার যদি আমি এই ব্যাসার্ধটা নিয়ে যদি আমি এখান থেকে কেটে দিয়ে যোগ করে দিয়ে সাথে, তাহলে একটা চতুর্ভুজ পাবো। দুভাবেই প্রমাণ করা যায়। আমি লম্ব টেনে করছি, ওপি, পি এম লম্ব ওপি টানলাম, পি এম ওপি এর উপর লম্ব টেনেছি। তাহলে কি হচ্ছে দেখো, এটা লম্ব টানলাম, তাহলে যেই লম্ব টানলাম এটা লম্ব এটা লম্ব, তাহলে এইটা প্যারালাল একই সরলরেখার উপর লম্ব হলে, আবার এইটা লম্ব এটা লম্ব, তাহলে এই সরলরেখা দুটো প্যারালাল। তাহলে এই যে পি এম এ বি, পি এম এ বি, এটা একটা কি সামান্তরিক। যে সামান্তরিকের দেখো, সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হলেই তো সেটা আয়তক্ষেত্র হয়ে যায়। এখানে তিনটে কোণ 90 ডিগ্রি মানে চারটে কোণই 90 ডিগ্রি, তাহলে এই পি এম এ বি একটি কি হয়ে গেল, আয়তক্ষেত্র। জাস্ট এই কথাগুলো লিখে দেবো আমি, যে এটা লম্ব টেনেছি, তাহলে কি এটা লম্ব টানার ফলে সঙ্গে সঙ্গে এটা 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 তিনটেই কি 90 ডিগ্রি হয়ে গেল। অতএব অত ব্যাখ্যাতে আমি এটা তো, যদি আমি প্রয়োগ আসে তখন আমি ব্যাখ্যাতে যাব, যে তাহলে তিনটেই 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এটাও 90 ডিগ্রি হবে। আর এটা তো একটা সামান্তরিক হচ্ছে, যেহেতু আমি এখান থেকে চারটে কোণই যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি এটা একটা আয়তক্ষেত্র হতে পারে বা বর্গক্ষেত্র হতে পারে। তো এখানে আমি দেখতেই পাচ্ছি এটা যেহেতু ব্যাসার্ধ দুটো আলাদা, যেহেতু আলাদা, তাহলে কি আর, যেখানে আর গ্রেটার দেন স্মল আর, তাহলে এটা বর্গক্ষেত্র হতে পারে না, এটা অবশ্যই একটা আয়তক্ষেত্র। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। যে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর দৈর্ঘ্য। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত, স্মল আর, আর এই টোটালটা ক্যাপিটাল আর ছিল, তাহলে এইটার দৈর্ঘ্য কত, স্মল আর, এইটুকু এ এম এর দৈর্ঘ্য। তাহলে এ এম এর দৈর্ঘ্য যদি স্মল আর হয়, তাহলে ও এম সমান কি হবে, এইটুকু। এই টোটালটা কত, টোটালটা তো ক্যাপিটাল আর, তাহলে টোটালটা ক্যাপিটাল আর এইটুকু স্মল আর, তাহলে এইটুকু কি হয়ে যাবে, ক্যাপিটাল আর মাইনাস, এইটুকু বাদ দিয়ে দিচ্ছি স্মল আর, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, ঠিক আছে। ক্যাপিটাল আর মাইনাস স্মল আর পেয়ে গেলাম। তাহলে দেখো এইটা আর এইটা দেখো 90 ডিগ্রি টেনেছি, তাহলে এইটাও নিশ্চয় 90 ডিগ্রি। তাহলে এইটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও পি এম সমকোণী ত্রিভুজে কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি আমরা। আর এই বাহুর সাথে এই বাহু সমান, তার মানে আমি যদি পি এম বের করতে পারি, তাহলেই দেখো এ বি স্পর্শক বেরিয়ে যাচ্ছে। তাহলে এ বি স্পর্শক বের করতে হবে, তো এ বি স্পর্শকের জায়গায় আমি এই সমকোণী ত্রিভুজ থেকে যদি পি এম বের করতে পারি, যেহেতু আয়তক্ষেত্র, তাহলে পি এম এর সঙ্গে এ বি সমান, তাহলে পি এম বের করলেই আমার এ বিটা বেরিয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজে কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি।
পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে। আর এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ওপি সমান আমরা জানি ডি। এককগুলো আমি দিচ্ছি না, কিন্তু দেওয়া উচিত। আমি কোন এককে করব যখন কোশ্চেনে দিয়ে দিবে সেটাই করব, আর না হলে এগুলো একক বলে লিখে রাখবো। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের এইটা কি? তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা অতিভুজ, তাহলে ওপি স্কয়ার সমান ও লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ও এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার। দেখো তাহলে বা আমি ধরো পি এম টা বের করবো, তাহলে পি এম স্কয়ার ইজ ইকুয়ালস টু এদিকে আসলে ওপি স্কয়ার মাইনাস ও এম স্কয়ার, বা পি এম সমান রুট ওভার অফ ওপি স্কয়ার, ওপি স্কয়ার মানে কি ডি, ডি স্কয়ার মাইনাস ও এম মানে কি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর স্কয়ার। এত এত প্রমাণ যদি প্রমাণ করতে দেয় যে দেখাও যে স্পর্শকের দৈর্ঘ্য ডি স্কয়ার মাইনাস আর মাইনাস আর এর হোল স্কয়ার, তাহলে এই যে পিএম, পিএম মানে কি এবি, বেরিয়ে গেল স্পর্শকের দৈর্ঘ্যটা। ঠিক আছে, এটা যদি আমার তির্যক স্পর্শক হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হয় আমি তির্যক স্পর্শক যদি হতো এখান থেকে এরকম ভাবে তির্যক স্পর্শক যদি হয় তাহলে তার দৈর্ঘ্যের ফর্মুলাটা হয় তির্যক স্পর্শক সমান রুট ওভার অফ, এটাই মাইনাস হচ্ছে ওটাই হবে প্লাস। ঠিক আছে, ওখানে আমরা কি পাবো যে আমি এই অঙ্কটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে এইখানটাই শুধু কি হবে ডি স্কয়ার মাইনাস আর প্লাস আর এর হোল স্কয়ার। তির্যক স্পর্শকের দৈর্ঘ্যের ক্ষেত্রে এইটা শুধু প্লাস হয়ে যায়। ঠিক আছে, সেটা আমি এই অঙ্কটায় আমি দুটো স্পর্শক কি বের করা শেখাচ্ছি একটা অঙ্কতে, তাহলে তোমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তির্যক স্পর্শকটা আর আমি এই ডি আর এগুলো দিয়ে লিখছি না, ওটা তোমাদের নিজেদের কাজ থাকলো। আমি অঙ্কটা যখন করাবো তখনই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। বারোর পাঁচে শুধুমাত্র সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দিয়েছে, আমি তির্যকটাও করাবো, তাহলে এই যে তোমার যেটা ফর্মুলা বললাম সেটা কিভাবে আনতে হয় সেটা বুঝে যাবে। একই অঙ্কতে আমি দুটোই দেখাবো। তাহলে 8 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং 3 সেমি দুটো বৃত্তের 8 সেমি আর 3 সেমি এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 3 সেমি, সরি 13 সেমি। তাহলে 8 সেমি 3 সেমি 11, মানে এটা 2 একটু। ঠিক আছে, এটা ধরো ভালো করে রাখি। এটা ও কেন্দ্রবৃত্ত, পি কেন্দ্রবৃত্ত। বলেছে কি দুটি ব্যাসার্ধের এইটুকু ডিস্টেন্স, দেখো ডিটা বলা আছে, মানে এটা হচ্ছে 13 সেমি, এখান থেকে এই ডিস্টেন্সটুকু এইটা 13 সেমি। আমরা এই অঙ্কগুলো 2 নম্বরের জন্য দেবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব না, আমরা দেখিয়ে দেবো, ফর্মুলাটা স্থাপন করব। তাহলে সরল সাধারণ স্পর্শক আঁকো। তাহলে আমার সরল সাধারণ স্পর্শক আঁকি এই বিন্দুতে, এটা এই বিন্দু এ, এটা বি। তাহলে প্রথম কাজ কি, ওয়ে, এটা কি দেখতেই পাচ্ছি একইভাবে। আমরা জাস্ট কি করবো, এখানে একটা লম্ব এঁকে নেব, এটাই শুধু উল্লেখ করব যে পি এম লম্ব ও এ অঙ্কন করা হলো, ঠিক আছে। তাহলে অত কিছু এই কোণগুলো বলে দেবো, যে 3টে কোণ যেমন বলেছিলাম, অতএব পি এম এ অ্যাঙ্গেল পি এম এ সমান এম এ বি
এম এ বি সমান পিবিএ সমান 90 ডিগ্রি। যেহেতু এই কথাগুলো লিখে দিব পাশে, যেহেতু মানে অত ডিটেলসে লিখবো না, স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ স্পর্শ অত ডিটেলসে এখানে লিখবো না, যেহেতু লিখে দিব ও এ লম্ব এ বি আর কি পিবি লম্ব, এগুলো লিখে দিলে বোঝা যাবে। এ বি আর কি পিএম লম্ব ও এ, ব্যাস। তাহলে এটা 90 ডিগ্রি। এবার ডিটেলস অত কথা আমি লিখবো না, যে যেটা বললাম যে তার মানে এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজটা একটা সামান্তরিক 90 ডিগ্রি। এই বা এই তিনটে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে চতুর্থ কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ চারটে কোণের সমষ্টি চতুর্ভুজের কি 360 ডিগ্রি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আমি জাস্ট লিখবো অতএব এই তিনটে যখনই 90 ডিগ্রি হচ্ছে অতএব কি পিএমএবি একটি আয়তক্ষেত্র। ব্যাস, আয়তক্ষেত্র। কেন লিখলাম আয়তক্ষেত্রটা, কেন দরকার, যে আমি তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান করতে পারবো, দিয়ে আমি এইটুকুর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে অতএব পিবি সমান এএম সমান কত সেমি, এটা কত 3 আর এটা হচ্ছে 8 সেমি টোটালটা। তাহলে পিবি সমান এএম সমান 3 সেমি, আর পিএম সমান এবি, এটা এবির দৈর্ঘ্য বের করতে বলেছে, এবির দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে পিএম সমান এবি, এটা লিখে রাখলাম। এবার তাহলে কি হচ্ছে, আবার যেহেতু ও এ সমান কত 8 সেমি, অতএব ও এম সমান কত হচ্ছে, টোটালটা 8 মাইনাস 3, 8 মাইনাস 3 সেমি সমান 5 সেমি। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম, দেখো এইটুকু হচ্ছে 5 সেমি আর এইটা জানি কত 13 সেমি। তাহলে আমি আর এইটা কি লম্ব, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ জানি, আর এটাকে ধরো তুমি লম্ব বা ভূমি যাই বলো সেটা জানি। তাহলে আমি সঙ্গে সঙ্গে আরেকটা পেয়ে যাব। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে আমি বের করছি এই জায়গাটায়। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, মানে সমকোণী ত্রিভুজ ও এম পি, এখানে লিখে দিবে যে ত্রিভুজ ও এম পি থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাচ্ছি। কি পাচ্ছি, যে ওপি স্কয়ার সমান ও এম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। আমাকে বের করতে হবে কি পিএম, জানি না এটা। তাহলে বা পিএম সমান রুট ওভার অফ কি হয়ে যাবে ওপি স্কয়ার মাইনাস ও এম স্কয়ার। দেখো ওপি স্কয়ার মাইনাস ও এম স্কয়ার, ওপি এর ভ্যালু কত, ওপি এর ভ্যালু 13 সেমি। এখানে লিখে রাখো ওপি সমান 13 সেমি। তাহলে ওপি সমান 13 সেমি, তাহলে রুট ওভার অফ পিএম সমান পিএম এর দৈর্ঘ্য, তাহলে 13 স্কয়ার এত সেন্টিমিটার, পিএম সমান পাশে লিখতে পারো বা একদম লাস্ট অ্যান্সারে এর করবে। তাহলে 13 স্কয়ার মাইনাস ও এম কত 5 স্কয়ার সমান কত হচ্ছে 169 মাইনাস 25, তাহলে 144 মানে 12। অতএব তাহলে আমরা কি পেলাম, যে অতএব এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হলো কত 12 সেমি। অতএব এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হলো 12 সেমি, যেটা তোমার এই কোশ্চেনটাই চেয়েছে। এবার আমি যদি এই কোশ্চেনটাকে যদি একই মাপ একই থাকলো, বললো যে তির্যক স্পর্শক বের করো। তির্যক স্পর্শকটা তোমাদের পড়ানো নেই বা কোশ্চেনেও নেই, আমি দেখিয়ে দিচ্ছি।
তির্যক স্পর্শক বের করতে দিল। ধরো একই রকম দূরত্ব এদের মধ্যে, ধরো কেন্দ্রের দূরত্ব হচ্ছে 13 ও পি, এখান থেকে 13 সেমি থাকলো এই দূরত্বটা। তির্যক স্পর্শক, তাহলে ধরো তির্যক স্পর্শক হলে এরকম করে বেরোবে, এইভাবে এখানে স্পর্শ করেছে আর এখানে স্পর্শ করেছে, এই তির্যক স্পর্শকটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে এ বিন্দুতে স্পর্শ করেছে, এটা বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে তোমাকে বের করতে হবে কি এ বি এর দৈর্ঘ্য কত। তখন কি করবো, একইভাবে আগে প্রথম কাজটাই হচ্ছে আমার ও এ যোগ করব, পিবি যোগ করব, ঠিক আছে, ও এ আর পিবি যোগ করলাম। এবার যোগ করে এখানে কি করব, যে এইটা হচ্ছে আমার বের করতে হবে এবি। এবি এইখানে করব কি, যে এটা দেখতেই পাচ্ছি যে যখনই যোগ করেছি এটা 90 ডিগ্রি, স্পর্শক স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ। এবারে করব এই দিকে আমি এইখান থেকে পি বিন্দু থেকে, আগেরবার যেমন এখানে লম্ব টেনেছিলাম এখানেও লম্ব টানবো, পি বিন্দু থেকে লম্ব টানবো বর্ধিত ও এর ওপর, বর্ধিত ও এর ওপর। তাহলে বর্ধিত ও এ কে একটা বিন্দুতে ছেদ করবে, বর্ধিত ও এর ওপর লম্ব টানলাম। এটা যেই লম্ব টানলাম দেখো এখানেও সেই এই জিনিসটা কি হয়ে গেল, এই কোণ তিনটে কোণ কি 90 ডিগ্রি, এটাও হয়ে গেল কি, ধরো বর্ধিত ও এ কে এম বিন্দুতে ছেদ করেছে, এটা এম বিন্দু, এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার এ বি স্পর্শক এটা একটা কি হয়ে যাচ্ছে এ বি পি এম, এ বি পি এম একটা কি, একটি আয়তাকার চিত্র। আয়তক্ষেত্র কথাটা আমি আগেরটাই বোধহয় বলেছিলাম, কিন্তু আয়তক্ষেত্র আর আয়তাকার চিত্র কিন্তু আলাদা, মানে ম্যাথমেটিক্যালি আয়তাকার চিত্রটা হচ্ছে ঠিক কথা। আমি এ নিয়ে পরে আলোচনা করব একদিন, যে কোনো কিছু বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র এটা সঠিক কথা, বর্গাকার চিত্র আর ক্ষেত্রটা আলাদা জিনিস, ঠিক আছে। তো এগুলোকে বলবো আমরা আয়তাকার চিত্র। তো এই আয়তাকার চিত্রে তার মানে এই বাহু সমান, তার মানে এবি বের করাও যায়, পিএম বের করাও যায়। আমি এবি স্পর্শকটা বের করলাম, একইভাবে বের করতে পারবো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, দেখো এই বাহু সমান এই বাহু, ঠিক আছে। এবার এইটা একটা দেখো সমকোণী ত্রিভুজ না, ও এম পি, তাহলে ত্রিভুজ ও এম পি সমকোণী। তাহলে সমকোণী হলে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো এই দৈর্ঘ্যটা আমি জানি অতিভুজ, এটা তো অতিভুজ, আর আমার দরকার হচ্ছে যে কোনো একটা, এইটা এই দৈর্ঘ্যটাও দেখো পেয়ে গেছি ও এম, এটা সমকোণী ত্রিভুজ, যে আয়তাকার চিত্র হলো, তাহলে এইটার সাথে এটা সমান হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি কি করছি ও এম সমান কি হচ্ছে ও এ প্লাস এম, মানে এটা যদি ক্যাপিটাল আর এটা স্মল আর হতো তাহলে কি এইটুকু মানে আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ওই যে সূত্রতে বললাম মাইনাসের জায়গায় প্লাস হবে। তো এখানে আছে কত 8 সেমি আর এটা 3 সেমি, তাহলে এটা হয়ে গেল 8 প্লাস 3 সেমি সমান 11 সেমি। তাহলে এই দৈর্ঘ্যটা 11 সেমি হলো। তাহলে সঙ্গে সঙ্গে এবার সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমি ও এমটাকে এখানে লিখে রাখি, ও এম সমান 11 সেমি আর ওপি সমান হচ্ছে 13 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ ও এম পি থেকে কি পাচ্ছি, ওপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার বা পিএম স্কোয়ার
পিএম একেবারে লিখে দিচ্ছি, পিএম মানে সমান রুট ওভার অফ ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার সমান কত হচ্ছে ওপি স্কোয়ার, ওপি মানে কত 13। সবসময় আমি পজিটিভ রুট নিচ্ছি, কারণ দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না। এগুলো ট্রিভিয়াল ব্যাপার বলে আমি অত ডিটেলসে যাচ্ছি না, তাও বলে দিলাম একটু। ওপি সমান হচ্ছে 13 আর ও এম সমান হচ্ছে 11 সমান তাহলে 13 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার তাহলে কত হচ্ছে 169 মাইনাস 121 তাহলে সমান রুট ওভার অফ কত 48, তাই তো? রুট ওভার অফ 48 মানে রুট ওভার অফ 48 সমান কত 48, 4 4 16, 3 16 48, 300 তার মানে রুট ওভার অফ 4 ইন্টু 4 ইন্টু 3 মানে 4√3। তাহলে তির্যক স্পর্শকের দৈর্ঘ্য হয়ে গেল 4√3 সেন্টিমিটার। তাহলে তির্যক স্পর্শক সমান 4√3 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? ধন্যবাদ।